চাঁদের চুমুকে। দর্শক, ঈদকে ঘিরে প্রতিনিয়ত আমাদের মাঝে এমন একজন স্পেশাল গেস্ট থাকেন যাদের সম্পর্কে আমরা অনেক কিছু জানি, তাদের ঈদ সম্পর্কে জানি। এবং আজ যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাকে প্রতিনিয়ত আপনারা টিভি স্ক্রিনে দেখে থাকেন অভিনয় শিল্পী হিসেবে। দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় অভিনেতা অনুভব মাহবুব। শুভ সকাল, ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাকে পেয়ে বেশ ভালো লাগছে। ঈদকে ঘিরে তো আসলে অভিনয় শিল্পীদের অনেক আয়োজন থাকে, ঈদের কাজ থাকে, ফ্যামিলি গেট টুগেদার থাকে, সব মিলিয়ে ওভারঅল ঈদটা কেমন গেছে? আলহামদুলিল্লাহ ভালোই গেছে, তবে আমার এই লাস্ট 2 বছর ধরে ঈদটা একটু মন খারাপ দিয়ে শুরু হয়, কারণ আমার আম্মা 2 বছর আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো প্রতিবার ঈদ যেটা হতো আমার কাছে, ঈদের আনন্দই বলতে যেটা বোঝাতো, মানে আমি নিজে যেটা বুঝি সেটা হচ্ছে যে একেবারে ঈদের নামাজ পড়ে এসে আমার আম্মুর সাথে আমার আম্মুকে সালাম করে তারপরে যে ঈদটাতে শুরু হতো, এই যে একটা আনন্দ, ঈদের যে আনন্দটা পূর্ণতা পেত, আমি লাস্ট 2 বছর ধরে আমি সেই আসলে আনন্দটা পাচ্ছি না। তারপরেও যেহেতু ঈদের দিন বাস্তবতা মেনে নিতেই হবে জীবনে চলার পথে, সো হ্যাঁ, ঈদ তো আনন্দ অবশ্যই ভালো লাগছে। সো ঈদকে ঘিরে অভিনেত্রীদের তো কাজের একটা জায়গা থাকে এবং কাজের ব্যস্ততা প্রচুর থাকে। তো ঈদকে ঘিরে কি কি কাজ করা হয়েছে? ঈদের জন্য বেশ, আমি যেহেতু নাটকের অভিনয় শিল্পী, তো আমার অনেকগুলি নাটকের কাজ করা হয়েছে। সিঙ্গেল নাটক বেশ কয়েকটা করা হয়েছে, এগুলি ধীরে ধীরে প্রচার হবে। একটা করেছি মুসাফির রনি ভাই পরিচালিত নসিব, একটা এসআর মজুমদার পরিচালিত হচ্ছে প্রেম মানে প্রবলেম, আরেকটা হচ্ছে জঙ্গলে বিয়ে আদিফ হাসানের, মুহিন খানের একটা কাজ করেছি। তো এইভাবে বেশ কয়েকটা সিঙ্গেল নাটক করেছি। ভালোই ছিল তাহলে। সো সব কাজগুলো তো আস্তে আস্তে এখন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখছিও আপনাকে, আপনি দারুণ কাজ করছেন। সো অভিনয় শিল্পীর যে জার্নিটা ছিল আপনার জীবনে, প্রথম আসলে চিন্তা কি থেকে এসেছিল যে আমি অভিনয় শিল্পী হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চাই? ছোটোবেলায় তো আসলে অভিনয় শিল্পী হিসেবে যে স্টাবলিশড হবো সেরকম কোনো চিন্তাভাবনা কিছু ছিল না, কিন্তু আমার শিল্প সাহিত্য এইসব চর্চার একটা মধ্য দিয়ে আমি বেড়ে উঠেছি। আমার পারিবারিকভাবে এরকম একটা পরিবেশ ছিল, যেহেতু আমার বড় ভাই বোন, আমার বাবা মা সবাই মোটামুটি একটা শিল্প চর্চার মধ্যেই সবসময় ছিলেন। তো দেখা যেত যে আমি যখন স্কুলে ভর্তি হয়েছি তার আগেই, মানে স্কুলে ভর্তি হবো তার আগে বাসাতেই আমাকে কবিতা আবৃত্তি শেখানো হতো, ভাই বোনরা মিলে। ওরা দুষ্টমি করে আমাকে হয়তো একটু আধো আধো বলে আমি কিছু কবিতা বলতাম, ওদের ভালো লাগতো, সেভাবে করে আমাকে কিছু কবিতা শেখাতো। তা আমি আবার ওগুলি বলতাম, বা কোনো আত্মীয় স্বজন আসলে ওদের সামনে বলতাম। তো এইভাবে তারপরে স্কুলে যেটা হয়েছে, আমি বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম। তো সেখানে আমাদের একটা মানে কালচারাল, মানে খুব সুন্দর এনভায়রনমেন্ট ছিল, যে প্রতি বছর আমাদের একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো। তো সেখানে আমি আবার অ্যাটেন্ড করতাম, যে কবিতা বা গান এরকম বিতর্ক প্রতিযোগিতা সব কিছুতে। তো ওভাবেই আসলে আমার ভেতরে একটা শিল্প চর্চাটা চলে আসছে। পরে যখন বড় হলাম, আস্তে আস্তে টিভিতে মানুষের অভিনয় দেখতাম, সব বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের। তো সেখান থেকে একটা আগ্রহ হয়েছিল যে আমি যদি একটু অভিনয় করতে পারতাম, আমাকে যদি একটু টিভি পর্দায় দেখা যেত। তো সেইভাবেই আসলে ইচ্ছাটা বড় হওয়ার পরে আসছে। সো ঈদকে ঘিরে ছোটবেলায় যে একটা হতো, নতুন পোশাক কাউকে না দেখানো, সালামি নেওয়া, আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাওয়া, এই যে একটা আমেজ, এখন বড়বেলায় মিস করা হয় কতটুকু? অনেক বেশি মিস করি, অনেক বেশি মিস করি। আসলে এখন না ঈদের আনন্দ তো ওইভাবে করে হয় না, এখন ওই ছোটদের আনন্দ দেখি, বা বাসা থেকে বের হওয়ার পরে যখন দেখি যে সব বাচ্চারা ওই যে বেলুন টেলুন কিনছে বা বাঁশি বাজাচ্ছে, ওইগুলি দেখে আসলে খুব বেশি মজা লাগে। আর ছোটবেলায় যেটা আমরা করতাম, যেটা এই আমাদের ঈদের দিন বাসায় থাকতাম বাবা মার সাথে, পরদিনই ছিল আমার মামার বাসায়, যেহেতু আমার নানা নানু থাকতেন মামার বাসায়। তো ওইখানে যাওয়ার জন্য একটা ঈদের দিন সারাদিন যতই বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করতাম, একটা থাকতো যে পরদিন নানা নানুর সাথে নানানির সাথে ঈদ না করলে মানে ঈদের পূর্ণতা পেত না। তো ওই যে একটা আগ্রহ, নানা নানুর সাথে গিয়ে সালাম করা, তাদের থেকে একটু যে বকশিস পাবো, ইসলামি পাবো, ইসলামি, ওই আগ্রহটা, মানে বড় মামার কাছ থেকে, সব মামাদের কাছ থেকে, খালাদের কাছ থেকে, এই আনন্দ আসলে এখন মোটেও হয় না। এখন তো সালামি দেওয়ার পরিমাণটা বেশি। সো আসলে ওভারঅল সব মিলিয়ে কত টাকা সালামি দেওয়া হয়? কত টাকা দেওয়া সেটা তো বলা যাবে না, হিসেব থাকে না। না অত বেশিও দেওয়া হয় না। মানে আমার যেহেতু কাছের ভাগনা ভাগ্নি আছে বা কিছু আত্মীয় স্বজন, এদেরকেই দেওয়া হয়। বা চমৎকার। আমরা জানি যে আপনি খুব সুন্দর গানও করেন। সো আমাদের এই ঈদের আয়োজনে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই আমরা। কোন গানটি আমাদেরকে শোনাবেন? না, আমি আসলে মোটেও কোনোভাবেই গানের শিল্পী না, বা গান করতে গুনগুন করে গাই, সেটা হয়। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে
চোখ বুজিলে দুনিয়ায় আন্ধার, কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুজিলে দুনিয়ায় আন্ধার। বাহ, খুব সুন্দর গেয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনার পছন্দের খাবার কি ঈদে স্পেশালি? পছন্দের খাবার আমার আসলে কাস্টার্ডটা খুবই পছন্দ। আমার আম্মা আসলে এত মজা করে কাস্টার্ডটা, হ্যাঁ এটা এত মজা করে করতো। সব রান্নাই খুব মজা, কিন্তু স্পেশালি ঈদের সময় কাস্টার্ডটা, মানে ফ্রুট কাস্টার্ড এত টেস্ট হতো যে। এবং আসলে ঈদের আমেজটাতে কিন্তু এই খাবারগুলো আরো বেশি মানে মজাদার হয়ে যায়, তাই না? আমরা ন্যাচারালি অনেক সময় খাই, কিন্তু ঈদের সময়টাতে কেন জানি একটা অন্যরকম একটা টেস্ট ফিল হয় যে না মজা। হ্যাঁ, এটা আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে মানে সারা বছরই আমরা বিভিন্ন ডেজার্ট খাই বা পোলাও মাংস খাই, কিন্তু ঈদের দিন মনে হয় যে আলাদা একটা কোথায় যেন একটা বরকত চলে আসে খাবারে কিন্তু। চমৎকার। সো আপনি যেহেতু অভিনয় জগতে আছেন, সো আপনার পছন্দের নিশ্চয়ই অভিনয় শিল্পী রয়েছে, একটু সিনেমার রিলেটেড একটু জানতে চাই যে সিনেমাতে আপনার চোখে সেরা নায়ককে? সিনেমাতে আমার চোখে মানে একদম মানে সব সময়ের জন্য স্বর্ণ যুগের যে আমাদের নায়ক রাজ্জাক, উনি আমার খুবই পছন্দের। কারণ উনার আমি অনেক ছবি বিটিভিতে দেখেছি, হলে গিয়েও দেখেছি। মানে উনার মতো এত সাবলীল, এত সুন্দরভাবে, এত ব্যক্তিত্বপূর্ণ একটা নায়ক, মানে আসলে পরিপূর্ণ একটা হিরো, যেটা আমি উনার বিকল্প আসলে কখনোই পাই না। তবে বর্তমানে আমাদের শাকিব খান অনেক ভালো করছেন, আমি অনেক বেশি পছন্দ করি। কারণ বর্তমান সময়ের সাথে এত সুন্দরভাবে নিজেকে তাল মিলিয়ে, নিজেকে এত সুন্দর গুছিয়ে প্রেজেন্ট করছেন, মানে এত মানে পুরো বাংলাদেশের জন্য আমি মনে করি যেটা আমার একটা গর্ব যে শাকিব খানের মতো একটা হিরো আমাদের দেশে আছে। এবং এটা আসলেও একটা চমৎকার বিষয় যে তিনি কিন্তু বারবার নিজেকে নতুন নতুন রূপে রিপ্রেজেন্ট করছেন। এটা একদম দারুণ ব্যাপার আমাদের ইন্ডাস্ট্রির জন্য, সিনেমা জগতের জন্য কিন্তু বেশ ভালো একটা বিষয়। প্রত্যেকটা হিরো যদি এইভাবে প্রত্যেকটা বার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে, রিপ্রেজেন্ট করতে, আমার সিনেমা ইন্ডাস্ট্রি আরো বেশি আসলে এগিয়ে যেতে পারতো। আচ্ছা, এবং সেই সাথে একটু জানতে চাই সেরা নায়িকা হিসেবে আপনি আপনার চোখে কাকে দেখেন? সেরা নায়িকা আমি স্বর্ণযুগের নায়িকা হচ্ছেন আমার কাছে সব সময় ববিতাকে আমার অনেক ভালো লাগে। মানে ববিতার চোখ, ববিতার হাসি, মানে এটা আসলে কথা বলে অনেক অনেক, মানে এটা আমি বলতে পারবো না। মানে ওনার একটা টাকা না পাই নামে একটা সিনেমা কয়েকবারই ওই বিটিভিতে দেখিয়েছিল, অনেক উনি তখন অনেক ছোট, ইয়াং এজের। ওই ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, ওইটাতে উনি এত চমৎকার সাবলীল অভিনয় করেছে। তারপরে তো আরও বিভিন্ন বিখ্যাত ছবি আছে ওনার, সবকটা ছবি ওনার আমার মানে খুবই পছন্দের। আচ্ছা, এটা তো চলচ্চিত্র অঙ্গনের গেল, এবার একটু নাটকের অঙ্গনে জানতে চাই যে আপনার চোখে হিরো হিরোইন কারা সেরা? সুবর্ণা মুস্তাফা এবং হুমায়ুন ফরিদি, এই দুইজন আমার কাছে অল টাইম ফেভারিট। এদের বিকল্প আসলে আমি এখনো খুঁজে পাইনি। তারপরেও জাহিদ হাসান ভাই অনেক ভালো লাগে। তারপরে আমাদের আফজাল হোসেন, অবশ্যই রোমান্টিক হিরো। তারপরে এখন যেমন অপূর্ব ভাই আছেন, এদেরকে আমার অনেক অনেক পছন্দ। নিশো, এরা সবাই ভালো অভিনেতা হিসেবে এবং তারা সব কিছুতেই খুবই ভালো লাগে। আচ্ছা, যদিও এই কথাটা আমরা বারবারই বলি, কিন্তু এখন কিন্তু আবার ভাইরাল ট্রেন্ডেই আছি। সো ভাইরাল হওয়ার জন্য কোনো নাটক করছেন কিনা বা কখনো করার ইচ্ছা আছে কিনা? না, আসলে ভাইরাল হতে হবে এরকমভাবে কখনোই কাজ করিনি। কারণ আমরা তো অনেক দিন ধরেই কাজ করছি, আমার তো প্রায় 15 বছর ধরে কাজ হয়ে গেছে। যখন আসলে ভাইরাল শব্দটাও ছিল না, আমার প্রথম নাটকটাই, এটা আসলে বললে বেশি বলা হবে, কিন্তু আমি মনে করি যে তখন আসলে তো কোনো রকম নিউজ পেপার অত বেশি ছিল না, ভাইরাল শব্দটাও ছিল না, ইউটিউবও ছিল না। কিন্তু তখন আমি প্রথম যে নাটকটা আমি 69 নামে একটা মেগা সিরিয়াল করেছিলাম, মোস্তফা সরোয়ার ফারুকী ভাই পরিচালিত। ওই নাটকটা কিন্তু আসলে মুখে মুখে একটা চ্যানেলে, তখন কোনো অল্টারনেট কিছু ছিল না, ইউটিউব ছিল না, চ্যানেল থেকেই দেখে মানুষ এতভাবে, সারা দেশের এবং বিদেশের মানুষও তখন ওই যেহেতু আমাদের এই স্যাটেলাইট চ্যানেল বিদেশেও দেখা যায়, সবাই যেভাবে করে আমাকে মানে সুন্দর করে অভিবাদন জানিয়েছিল, এটাই আমি মনে করি যে এটা আসলে বড় পাওয়া, অরিজিনাল পাওয়া এটা। তারপরে আমার সিকান্দার বক্স নাটকটা, এভারেজ আসলাম নাটকটা, তখন তো ভাইরাল শব্দটা হয় নাই। তো তখন ডিরেক্টররা মেধা দিয়ে আমাদেরকে মানে মানে তারা অনেক পরিশ্রম করে আমাদের থেকে অ্যাক্টিং বের করেছে। মানে ডিরেক্টরদের ক্রেডিটটা আমি বেশি দিব, যেহেতু তারাই আমাদের সবাই একটা টিম ওয়ার্কটাকে তৈরি করে আমাদেরকে দিয়ে অভিনয় বের করেছে এবং দর্শকদের পছন্দ করিয়েছে। এটাই আসলে বড় পাওয়া। ভাইরাল শব্দ জোর করে মানে একটু, আর ভাইরালের সাথে না আমার কাছে কেন জানি একটু মনে হয় যে অশ্লীল একটা ব্যাপার জড়িত, সরি টু সে, আমার কাছে মনে হয়। তো যেই জন্য আমার কাছে এটা আসলে অতটা পছন্দের না।
আচ্ছা, আমরা কিন্তু প্রজন্ম বাই প্রজন্ম আমরা এগিয়ে যাচ্ছি, স্বাভাবিকভাবে আমার পরের প্রজন্ম আসবে, আপনার পরের প্রজন্ম আসবে। সেই জায়গা থেকে যদি আমরা দেখি ইন্ডাস্ট্রিতে যেমন লিজেন্ডারি যারা শিল্পী রয়েছেন তাদের সান্নিধ্য কিন্তু আপনারা পেয়েছেন এবং আপনাদের সান্নিধ্য আবার পরের প্রজন্ম পাচ্ছে। সো আমরা যদি বলি লিজেন্ডারি যে শিল্পীদের কাছ থেকে আপনারা যে সান্নিধ্য যখন পেয়ে এসেছেন এবং ওই সময় আপনাদের যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা এবং একটা ধৈর্য, একটা শেখার যে আগ্রহ এবং আপনাদের পরের প্রজন্মকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু আসলে আমরা কিন্তু মিডল পয়েন্টে দুই প্রজন্মকে আমরা দেখতে পাচ্ছি। সো এই যে নতুন প্রজন্ম যারা আসছে তাদের মধ্যে কি ওই সান্নিধ্য পাওয়ার যে একটা ধৈর্য, একটা আকাঙ্ক্ষা, একটা একটা চাহিদা যে আমার পেতে হবে, একটা সম্মান, রেসপেক্ট, সব কিছু বিনয় সহকারে আপনি কতটুকু দেখতে পাচ্ছেন তাদের মধ্যে আসলে এই ব্যাপারটা আছে কিনা? তাদের মধ্যে আসলে সবার কথা বলতে পারবো না, কিছু কিছু এখনকারই খুব ইয়াং জেনারেশনের দেখলাম যে না আসলে তারা যথেষ্ট মেধাবী, তারা চাচ্ছে তারা অভিনয়টাকে ভালোবেসেই আসলে করার চেষ্টা করছে, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য না, তাদের মধ্যে অনেক চেষ্টা দেখেছি আমি। আর সবার মধ্যে না, ওই হাতে গোনা কয়েকজনের মধ্যে এই চেষ্টাটা দেখেছি, তারাও আসলে চায়, তারা সিনিয়রদেরকে সম্মান করতে চেষ্টা করে। আমরা বিভিন্ন নাটকের সেটে গেলে দেখি তো যে আমার সাথেও যে আরও সিনিয়র শিল্পীরা থাকেন তাদের সবার সাথে খুব ভালো ব্যবহার করে এবং তারা সান্নিধ্য পাওয়ার একটা আসলেও চেষ্টা করে। ওদের মধ্যে আসলে একটা স্মার্টনেস আছে, তো ওরা আধুনিকভাবে শিক্ষিত, ওদের এই জিনিসটাকে আমি সাপোর্ট করি, না চেষ্টা করে আসলে। আচ্ছা, আপনার অভিনয় কিন্তু আমরা একটা ভিন্নতা দেখতে পারি, যেটা একটা আর্টিস্টের জন্য খুব ভালো একটা গুণ। সুন্দরভাবে যে দর্শকদের মনে দাগ কেটে যাওয়া, এটা কিন্তু একটা আর্টিস্টের জন্য ইন ফিউচার এবং কাজের জায়গাটা অন্যরকম একটা জায়গা তৈরি করে। সেই জায়গা থেকে এই যে ক্যারেক্টার বাছার ব্যাপারে আপনি কোন কোন দিক আসলে বেশি চিন্তা ভাবনা করে সেই ক্যারেক্টারটা নিজের মধ্যে নিয়ে আসেন? আচ্ছা, আমরা যারা আসলে রেগুলার কাজ করি তাদের আসলে চরিত্রটা অত বেশি বাছাই করার মতো সুযোগটা আসলে থাকে না। আমি যেটা প্রথমে বাছাই করি সেটা হচ্ছে আমি পরিচালক বাছাই করি, যে আমি দেখি যখনই আমার কাছে কোনো নাটকের অফার আসে যে সেটা ডিরেক্টরটা কে। হ্যাঁ, ওই ডিরেক্টরটা যখন দেখি যে আমি জানি ওই ডিরেক্টরটা খুব ভালো এবং মেধাবী ডিরেক্টর, তখন আসলে আমি আর চরিত্রটা তখন আর প্রথমে চিন্তা করি না, তখন আমি এক কথাই আসলে রাজি হয়ে যাই, কারণ আমি জানি যে উনি যেহেতু মেধাবী উনি আমাকে দিয়ে একটা ভালো কিছুই করাবেন, এই বিশ্বাসটার থেকে আমি আসলে কাজে চলে যাই। তারপরে ধরেন যখন দেখি যে না অনেক সময় অনেক অপরিচিত বা নতুন কোনো ডিরেক্টর আসে, তখন আমি স্ক্রিপ্টটা পড়ার চেষ্টা করি এবং আমাকে যেই চরিত্র দেওয়া হয় সেই চরিত্রটা আমি পড়ে দেখি, যে যদি দেখা যায় যে হ্যাঁ এখানে নতুন কিছু করার সুযোগ আছে অবশ্যই আমি সেটা করার চেষ্টা করি। বা চমৎকার, খুব ভালো কাজ করছেন এবং আমাদের মাঝে ভালো ভালো কাজ উপহার দিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে ঈদের এই সময়টাকে স্পেশালি। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনার জন্য অনেক শুভকামনা এবং এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ যে আমাকে এই চায়ের চুমুক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছেন সারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।